বাংলাদেশের জ্বালানি নীতি যেখানে আমদানি নির্ভর, এই আমদানি নির্ভর নীতি দিয়ে আসলে কতটুকু এগোনো সম্ভব? গত বছর এবং এই বছর 2026 সর্বশেষ ডাটাতে সবচেয়ে বেশি কিন্তু এখন পর্যন্ত 60% উপরে হলো নবায়নযোগ্য জ্বালানিতে সারা পৃথিবী ট্রানজিশনের দিকে যাচ্ছে। এবং এইটার আমরা দেখতে পাচ্ছি যে আমদানি নির্ভরতা নিয়ে আপনি কখনোই জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না, কারণ আপনি যে পুরো সাপ্লাই চেইনটা যেখান থেকে আপনার আমাদের যেমন বাংলাদেশের জ্বালানির বা বিদ্যুতের প্রধান উৎস কি, প্রধান হলো আপনার হলো এলএনজিটা আমদানি করবেন যে দেশ থেকে, সেই দেশটা আপনাকে কিনতে পারেন আপনি, কিন্তু সে তা আপনার পোর্টে পৌঁছানোর দায়িত্ব তার না। তো সে এই যে পুরো সাপ্লাই চেইনটা, এখন এনার্জি ইজ দ্য লাইফ লাইন অফ দ্য ইকোনমি। তো এখন অন্যের যে আমদানি করা অন্যের উৎস থেকে আপনি নিয়ে এসে আপনার যদি অর্থনীতি টিকাইতে হয়, সেটা কোনো দিন জ্বালানি নিরাপত্তা হয় না। সুতরাং আমি মনে করি এই যে সংকটটা যেটা আমার হরমুজ দিয়ে শুরু হলো, এটার আগে কিন্তু আমাদের একটা সিগন্যাল ছিল। সেই সিগন্যালটা ছিল কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে। ওই সময় কিন্তু অনেক দেশ কিন্তু ওইটাকে লেসন লার্ন করে কিন্তু তারা ট্রানজিশনের দিকে গিয়েছে। যেমন পাকিস্তানে প্রায় 25% তারা ফসিল ফুয়েল থেকে নবায়নযোগ্য জ্বালানিতে চলে গেছে। আমরা কিন্তু ওই জায়গাটাতে এসে আমরা যে লার্নিংটা ছিল এবং চেঞ্জ ইনিশিয়েটিভ মার্চের 1 তারিখে আমরা কিন্তু ফোরকাস্ট করেছিলাম যে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশ এলডিসি কান্ট্রিগুলো তারা $100 ক্রস করবে এবং সেটা এবছর পুরোটাই চ্যালেঞ্জের মুখে পড়বে। আপনি দেখেন হরমুজের পরপরই এসে কিন্তু বাবেল মান্দাবে হিসেবে, তো সামনে যে আপনি আমাদের পাশে যেটা আপনার মালাক্কা প্রণালী, তো ওখানে যে কোনো গ্যাঞ্জাম হবে না, আপনি কীভাবে এনশিওর হচ্ছেন? সুতরাং আমি মনে করি আমদানি নির্ভর যে কোনো নীতি, এই যে আমরা ফোরকাস্ট থাকার পরেও যে আমরা গ্রহণ করছি না এই জিনিসগুলো এবং সেভাবে অ্যাডোকিজমের দিকে যাচ্ছি, এইটা আলটিমেটলি যতটা আমার আমদানির কারণে খরচ বাড়বে, তার চেয়ে বেশি হলো আমাদের অর্থনীতির যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিশেষ করে যারা রপ্তানি নির্ভর অর্থনীতি এবং আমাদের এসএমই খাতে যে আমাদের বিরাট একটা এমপ্লয়মেন্ট আছে প্রায় 80%, এইটা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ছে।